10 মিনিট লেট। আরো ধরছি আজকে সি প্রোগ্রাম। আমি থিওরি আলোচনা করতে করতে 1 ঘন্টা পার করলাম আজকে। সাউন্ড চেক। এই যে আব্বারে ফোন দেওয়া আসছে। আমার ক্ষমা দেখা যায়। দেখা যাচ্ছে একটু বাঁকা বাঁকা আছে, স্ক্রিনটা একটু বাঁকা আছে হালকা। আচ্ছা, ওকে, আজকে আমরা শুরু করব। আজকে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি তোমরা যে অধ্যায়টা সব থেকে বেশি ভয় পাও, সি প্রোগ্রাম। সেই সি প্রোগ্রামিং এর অধ্যায়টা আজকে একেবারে শুরু থেকে আলোচনা করব। আশা করি সি প্রোগ্রামিং এর অধ্যায়টিতে তোমাদের কোনো প্রকার সমস্যা হবে না। তো প্রথমেই আজকে তো এসএসসি 24 ব্যাচের রেজাল্ট দিয়েছে। যারা যারা ভিডিও দেখছো বা আমাদের লাইভ লেকচারটি দেখছো, তাদের ছোট ভাই বোন যারা পরীক্ষা দিয়েছে এবং উত্তীর্ণ হয়েছে, তাদের সবাইকে ব্ল্যাকবোর্ডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো অভিনন্দন জানানোর পর আমরা আজকে ক্লাস শুরু করব চ্যাপ্টার 5। দেখো, চ্যাপ্টার 5 যে টপিক গুলো আছে সেই টপিক গুলো ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ আমরা সবগুলো আলোচনা করব। আচ্ছা, তো আজকে আলোচনার বিষয় হচ্ছে পঞ্চম অধ্যায়। এই অধ্যায়টি তোমরা অনেক বেশি ভয় পাও। সাধারণত তোমরা যারা এইচএসসি 24 ব্যাচের রয়েছো, তোমরা জানো সাধারণত যে এইচএসসি তে তোমাদের নরমালি চ্যাপ্টার 5 থেকে 2টা সৃজনশীল আসবে। এর মধ্যে তুমি টার্গেট রাখবা 2টা সৃজনশীলই অ্যান্সার করার। যদি তুমি দেখা যায় বাই চান্স এমন একটা কোশ্চেন আসলো যেটা একটু জটিল, তারপরে দেখা যায় তুমি যদি 2টা সৃজনশীল টার্গেট রাখো, তবে সেই ক্ষেত্রে তুমি দেখা যায় একটা অ্যান্সার ইজিলি করতে পারবা। তো আমি চেষ্টা করব তোমাদের সি প্রোগ্রামিংও যাতে করে অন্যান্য অধ্যায়ের মতো তোমরা দেখেছো যে আমরা নাম্বার সিস্টেম, লজিক সার্কিট এবং এইচটিএমএল এর চ্যাপ্টার গুলো খুব সুন্দরভাবে করাইছি। যারা লেকচার গুলো দেখো না, তারা কিন্তু ধারাবাহিকভাবে একটু লেকচার গুলো দেখে নিতে হবে। তাহলে আশা করি তোমাদের 3.1, তারপর হচ্ছে যারা অনেকে এখনো কিন্তু অনেকে আইসিটি নিয়ে অনেকে ভয়ে আছো, তো যারা ফ্রেন্ডদেরকে মেনশন দাও না, প্রত্যেকটা ভিডিওর মধ্যে মেনশন দিয়ে দিবে যাতে করে ফ্রেন্ডরাও ক্লাসগুলো করতে পারে এবং করে উপকৃত হয়। দেখো, আমরা কিন্তু ধারাবাহিকভাবে 3.1, তারপর হচ্ছে মানে নাম্বার সিস্টেম, লজিক সার্কিট, এইচটিএমএল এই 3টা অধ্যায় খুব ভালোভাবে শেষ করেছি। যদি কেউ একেবারে কোনো কিছু না পড়ে থাকো, তারপরেও কিন্তু আমার যে লেকচারগুলো সেই লেকচারগুলো দেখলে কিন্তু আশা করি তোমরা মানে অ্যাটলিস্ট খারাপ করবে না, এই অধ্যায়গুলো থেকে ফুল অ্যান্সার করতে পারবে। তো তারপর হচ্ছে আমাদের বলেছিলাম যে টোটাল 5 নাম্বার অধ্যায় থেকে তোমাকে টার্গেট রাখতে হবে 2টা সৃজনশীল
এর মধ্যে তুমি যেটা করবা সেটা হচ্ছে 2টা সৃজনশীল থেকে যদি বাই চান্স একটা কঠিন কোশ্চেন করে, তবে সেই ক্ষেত্রে তোমাকে একটা সৃজনশীল বাছাই করলেই হবে। তাহলে তুমি দেখো, তুমি পরীক্ষার হলে টার্গেট করবা কোন কোন অধ্যায়। 3.1 টার্গেট করবা, 3.2 টার্গেট করবা, লজিক সার্কিট 3.2 তো লজিক সার্কিট, HTML টার্গেট করবে এবং চ্যাপ্টার 5 কে টার্গেট করবা। যদি তুমি ম্যাথমেটিক্যাল টার্মের এই চ্যাপ্টার গুলো অ্যান্সার করো, তবে সেই ক্ষেত্রে তোমার A+ আসাটা খুব সহজ হবে। এছাড়া দেখা যাবে আমরা যখন চ্যাপ্টার, মানে অনেকে আছো তোমরা হয়তো এভাবে চিন্তা করতেছো যে চ্যাপ্টার 5 তো অনেক কঠিন, আমি স্কিপ করব, আমি পড়বো না। কিন্তু চ্যাপ্টার 5টা কিন্তু আসলে কঠিন না। আমরা যদি বাছাই করে করে কিছু প্রশ্ন করতে পারি, যে ঘুরে ফিরে কিন্তু সেই জিনিসগুলোই আসে। আর বোর্ডে কিন্তু আহামরি এত জটিল কোশ্চেনও দেয় না যেগুলো আমরা পারবো না। আমাদের জানা যে টপিক গুলো বা জানা যে প্রোগ্রাম গুলো, সেগুলোই কিন্তু ঘুরে ফিরে আসে। তো আমরা যদি সেগুলো প্র্যাকটিস করি টেস্ট পেপার থেকে, সেই জিনিসগুলো একটু প্র্যাকটিস করে ফেলি, যেমন বোর্ডের কোশ্চেন গুলো তোমরা অবশ্যই সলভ করে ফেলবে, সেগুলো সলভ করে ফেললে আশা করি দেখা যাবে তোমাদের সি প্রোগ্রামিং থেকেও প্রশ্ন কমন চলে আসবে। সো আমরা আচ্ছা, একজন বলছে HTML লেকচার দিয়ে। HTML লেকচারের আমাদের পেজে সবগুলো লেকচার আপলোড করা আছে। প্রতি রবিবার এবং বুধবার কিন্তু আইসিটি ক্লাস হচ্ছে। তোমরা কাইন্ডলি একটু সার্চ করে বের করে নিয়ে তারপরে তোমরা ক্লাসগুলো দেখলে আশা করি তোমাদের HTML, নাম্বার সিস্টেম এবং লজিক সার্কিটে কোনো প্রকার সমস্যা হবে না। তো কথা না বাড়িয়ে আজকে আমরা চলে যাচ্ছি চ্যাপ্টার 5। আমি চেষ্টা করব চ্যাপ্টার 5টা, তোমাদের যে ভয়টা আছে যে চ্যাপ্টার 5 আমরা অ্যান্সার করব না, তোমরা আগেই ধরে নাও চ্যাপ্টার 5 অনেক কঠিন, চ্যাপ্টার 5 অনেক কঠিন। কিন্তু আজকের ক্লাস করার পর তোমরা দেখবা ধারাবাহিকভাবে তোমাদেরকে মানে এই চ্যাপ্টারটা তোমাদের কাছে খুব সহজ মনে হবে। সো ফার্স্ট টু লাস্ট তোমরা ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবা, বা একদম ফার্স্ট টু লাস্ট ক্লাসগুলো দেখবা, কোনোটা টেনে দেখবা না। আমি চেষ্টা করবো একদম ধরে ধরে বাচ্চাদের মতো করে তোমাদেরকে করিয়ে দেওয়ার জন্য। একদম থিওরি থেকে শুরু করে ওভারঅল কি কি তোমাদের প্রশ্ন আসতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চলো, প্রথমেই আমরা সাধারণত 5 নাম্বার অধ্যায়ের জন্য যে বিষয়গুলো আমাদের জানতেই হবে, যে শর্ট কোশ্চেন গুলো তোমাদের আসে। এর মধ্যে দেখা যায় আমরা অনেক সময় কি করি জানো, শর্ট কোশ্চেন যখন আসে, আমরা প্রপারলি যখন মানে অ্যান্সার যখন করি, তখন দেখা যায় টিচাররা কেটে দেয়। সাধারণত কলেজগুলোর মধ্যে তোমরা দেখছো এখন অনেক কলেজে মডেল টেস্ট চলতেছে। মডেল টেস্ট গুলো যদি তোমরা দাও, তাহলে দেখবা তুমি অ্যান্সার লেখার পর তোমাকে কেটে দিছে। কেন কেটে দেয়? এটা একটা অনেক স্টুডেন্টদের অভিযোগ থাকে যে আমাকে কেটে দিচ্ছে, আমি তো নাম্বার পাচ্ছি না। কেন পাই না জানো? কারণ হচ্ছে আমরা যে কথাটা, প্রপার কথাটা না লিখে আশেপাশের আগডুম বাগডুম সব লিখে দিয়ে আসি। তাহলে দেখা যায় সেই ক্ষেত্রে তুমি যদি মেইন জিস্ট যে কথাটা, মেইন আসল যে কথাটা, সেটা যদি তুমি না লেখো, তাহলে তবে সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে টিচাররা নাম্বার দিবে না, এটাই স্বাভাবিক। সো এখান থেকে তোমাদের যে গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্নগুলো, আমি সেগুলো একটু পড়ায় দেন, তারপরে আস্তে আস্তে আমরা টপিক গুলোর মধ্যে ঢুকবো। দেখো, এখান থেকে তোমাদের জানতে হবে প্রথমেই, যেহেতু সি প্রোগ্রামিং এর অধ্যায়, তো প্রথমে আমাদের জানতে হবে প্রোগ্রাম কি। তো আমি যদি তোমাকে বলি প্রোগ্রাম কি, তাহলে প্রোগ্রামের সংজ্ঞাটাকে আমরা এভাবে সংজ্ঞায়ন করতে পারি। আমি জাস্ট মেইন কথাটাকে বলে দিব, ঠিক আছে? চলো আমরা একটু দেখি প্রোগ্রাম কি। প্রথমেই যদি তোমাকে বলে প্রোগ্রাম, মনে রাখবা কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যা সমাধানের জন্য, আবার বলছি, কোনো একটা সমস্যা সমাধান করবা কিসের সাহায্যে? কম্পিউটারের সাহায্যে। কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যার সমাধান করার জন্য তুমি কম্পিউটারকে যে ইনস্ট্রাকশন গুলো দাও, যে নির্দেশনাটা দাও, সেই ইনস্ট্রাকশন বা নির্দেশমালার সমষ্টিকে আমরা কি বলবো বলো? প্রোগ্রাম বলবো। হ্যাঁ, তাহলে প্রথম কোশ্চেন তোমার আসবে প্রোগ্রাম। এখানে কিন্তু দুইটা বিষয় আছে, একটা হচ্ছে প্রোগ্রাম কি, একটা হচ্ছে প্রোগ্রামিং কি। যদি তোমাকে জিজ্ঞেস করা হয় প্রোগ্রাম কি, তাহলে আমি বলবো নির্দেশমালার সমষ্টি। মেইন কথাই কিন্তু এটা, তোমরা এটা লিখে নিতে পারো। মেইন কথাই কিন্তু এটা, নির্দেশমালার সমষ্টি। তাহলে আমরা কি বলতে পারি বলতো? প্রোগ্রাম হচ্ছে কি নির্দেশমালার সমষ্টিকে আমরা বলবো প্রোগ্রাম। কোন নির্দেশমালা? তার মানে একটা প্রোগ্রাম রচনার জন্য আমরা কম্পিউটারকে যে ইনস্ট্রাকশন দিই, সেই ইনস্ট্রাকশন এর সমষ্টি হচ্ছে কি বলো? প্রোগ্রাম। বুঝতে পেরেছি? তাহলে মেইন কথা আমরা বলবো, কোন কম্পিউটারের সাহায্যে কোন সমস্যার সমাধান করার জন্য নির্দেশমালার সমষ্টিকে আমরা কি বলবো? প্রোগ্রাম বলবো। আশা করি তোমাদের 1 নম্বরের একটা কোশ্চেন শিওর হয়ে গেল। এবার যদি তোমাকে বলা হয় প্রোগ্রামিং কি, যদি তোমাকে বলা হয় প্রোগ্রামিং, প্রোগ্রামিং যদি আলোচনা করা হয়, প্রোগ্রামিং এর সংজ্ঞাটাকে আমরা এভাবে সংজ্ঞায়ন করতে পারি যে এটাও কম্পিউটারের সাহায্যে কিভাবে তুমি কোন প্রক্রিয়ায় তুমি সেই সমস্যাটা সমাধান করবা। তার মানে আমরা সংক্ষেপে বলতে পারি প্রোগ্রাম রচনার কৌশল। তার মানে তোমার এই কথাটা অ্যাড করা লাগবেই।
প্রোগ্রাম রচনার কৌশল। প্রোগ্রাম রচনার কৌশল। তাহলে আমরা যদি জিজ্ঞেস করি প্রোগ্রাম কি, তাহলে কি বলবা? নির্দেশমালার সমষ্টি। আর যদি বলা হয় প্রোগ্রামিং কি, তাহলে কি বলবো বলো? প্রোগ্রাম রচনার যে কৌশল, একটা প্রোগ্রাম রচনা করতে যে পদ্ধতি ব্যবহার করা হয় সেই কৌশল বা পদ্ধতিকে আমরা বলবো প্রোগ্রামিং। ঠিক আছে, তাহলে প্রোগ্রাম কি এবং প্রোগ্রামিং কি বুঝতে পেরেছি। এরপরে যদি বলা হয় যে প্রোগ্রামের ভাষা কি, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ 1 নম্বরের কোশ্চেন। আমি যেগুলো নিয়ে আলোচনা করছি এগুলোই ঘুরায় ফিরে আসে। তো আমি যদি তোমাকে বলি প্রোগ্রামের ভাষা কি, কোন একটা প্রোগ্রাম রচনার জন্য আমরা ইনস্ট্রাকশন দেওয়ার জন্য যে প্রতীক ব্যবহার করি, হঠাৎ করে গায়েব হয়ে যাচ্ছে লেখা, যে প্রতীক ব্যবহার করি, যে চিহ্ন ব্যবহার করি, যে সংখ্যা ব্যবহার করি, যে ইনস্ট্রাকশন ব্যবহার করি, সবকিছু সমষ্টিকে আমরা কি বলবো বলো? প্রোগ্রামিং ভাষা। তার মানে কোন একটা সমস্যার সমাধান করার জন্য কম্পিউটারকে যে নির্দেশমালা দেওয়া হয়, সেই নির্দেশমালার জন্য যে প্রতীক, চিহ্ন, তা সংকেত, অক্ষর, বর্ণ, চিহ্ন, প্রতীক যাই ব্যবহার করি না কেন, সবগুলো সমষ্টিকে আমরা কি বলবো বলো? প্রোগ্রামের ভাষা বলবো। এরপর তোমাদের এখান থেকে আরেকটা কোশ্চেন আসে, প্রোগ্রামার কে বা কারা? প্রোগ্রামার কে বা কারা? প্রোগ্রামার কে বা কারা? কে বা কারা? এটাও খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। যদি তোমাকে জিজ্ঞেস করা হয় প্রোগ্রামার কে বা কারা, তাহলে তুমি এটাকে এভাবে সংজ্ঞায়ন করতে পারো। একজন প্রোগ্রামার কি করে বলতো? একজন প্রোগ্রামার হচ্ছে কোড তৈরি করে, কোডকে বিশ্লেষণ করে, সমস্যা সৃষ্টি করে এবং সমস্যার সমাধান করে। তাহলে কি বললাম? একজন প্রোগ্রামার কি করে? কোড তৈরি করে, কোডকে বিশ্লেষণ করে, সমস্যা সৃষ্টি করে, এবং সেটা সমস্যার সমাধানও করে। তাদেরকে আমরা কি বলবো বলতো? তাদেরকে আমরা বলবো হচ্ছে প্রোগ্রামার। এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি, দেখি তোমরা সবাই অ্যান্সার দিবা, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি একজন প্রোগ্রামার কিভাবে সমস্যা সৃষ্টি করে, তোমরা কি বলতে পারবা? একজন প্রোগ্রামার কিভাবে সমস্যা সৃষ্টি করে? আমাকে একটু জানাও, আমাকে একটু জানাও, আমি দেখতে চাই একজন প্রোগ্রামার কিভাবে সমস্যা সৃষ্টি করে, একটু জানাও দেখি পারো কিনা তোমরা। একজন প্রোগ্রামার কিভাবে সমস্যা সৃষ্টি করে? আচ্ছা, আমি বলে দিচ্ছি। দেখো, একজন প্রোগ্রামার সমস্যা সৃষ্টি করে কিভাবে। দেখো, ওই যে মাঝে মধ্যে তোমরা দেখো না ভাইরাসের দ্বারা অ্যাটাক হও, মানে অ্যাটাকের শিকার হও। এখন তোমাকে যদি সাধারণত দেখা যায় যে যে কিনা তোমাকে ভাইরাস দ্বারা অ্যাটাক করে, একজন প্রোগ্রামারই তো এই প্রোগ্রামটা তৈরি করে, তাই না? তাহলে তোমাকে প্রথমে আমি মনে করো অ্যাটাক করলাম, আবার তোমার কাছে এসে আমি অ্যান্টিভাইরাস সেল করতেছি। তাহলে আমি তোমাকে কি করলাম? ভাইরাস দ্বারা অ্যাটাক করালাম, আবার আমি তোমাকে কি করতেছি বলো? অ্যান্টিভাইরাস তোমার কাছে এসে সেল করে তোমার সামনে ভালো সাজতেছি। তাহলে একজন প্রোগ্রামার যেমন সমস্যা সৃষ্টিও করতে পারে, ঠিক তেমনি কিন্তু একজন প্রোগ্রামার সমস্যার সমাধানও করতে পারে। তাহলে প্রোগ্রামার কে বা কারা যদি জিজ্ঞেস করা হয়, তাহলে আমরা বলবো যিনি কিনা কোড তৈরি করে, কোডকে বিশ্লেষণ করে বা অ্যানালাইসিস করে, সমস্যা সৃষ্টি করে এবং সমাধান করে, তাদেরকে আমরা কি বলবো বলো? প্রোগ্রামার বলবো। ঠিক আছে, এরপর হচ্ছে তোমাদের এখান থেকে আরো বেশ কিছু ইনফরমেশন আসে। আমি আজকে যেগুলো করাচ্ছি এগুলো তোমাদের ক, খ এবং অবজেক্টিভের জন্য আসে, এরকম টাইপের কোশ্চেন বেশিরভাগ থাকবে। আমি বলে দিব কোনটা কতে আসবে, কোনটা অবজেক্টিভে আসবে। এগুলো তোমাদের সব 1 নম্বরের কোশ্চেনের জন্য আসবে। এবার যদি তোমাকে বলা হয় কম্পিউটার প্রোগ্রামিং ভাষার প্রজন্ম কয়টা, দেখো এটা আমি তোমাদের স্টেপ বাই স্টেপ মনে রাখার ব্যবস্থা করে দিব, সহজে শিখাই দিব। এটা থেকে তোমরা অবজেক্টিভ কমন পাবা, প্রোগ্রামের ভাষার প্রজন্ম। মনে রাখবা প্রোগ্রামের ভাষার প্রজন্ম হচ্ছে 5টা। কয়টা বলো তো?
5টা। প্রোগ্রামের ভাষার প্রজন্ম হচ্ছে 5টা। তো প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম, পঞ্চম প্রজন্ম। মনে রাখবা প্রথম প্রজন্মর নাম হচ্ছে কি জানো? প্রথম প্রজন্মের নাম মনে রাখবো হচ্ছে মেশিন ভাষা। দ্বিতীয় প্রজন্মের নাম হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। দ্বিতীয় প্রজন্মের নাম কি বলেছি বলো? অ্যাসেম্বলি। এগুলো সব তোমরা বইয়ের মধ্যে পাবা। আমি জাস্ট একটু দেখে, তোমরা জাস্ট দেখো, পারলে নোট করে নিও পরবর্তীতে, বা এখনই যদি পারো নোট করে নিতে পারো, অথবা এগুলো সব বইয়ের মধ্যে পাবা। অ্যাসেম্বলি ভাষা, তারপর হচ্ছে উচ্চতর ভাষা, উচ্চতর ভাষা, তারপরে হচ্ছে অতি উচ্চতর ভাষা, অতি উচ্চতর ভাষা, এরপর হচ্ছে আমরা বলবো ন্যাচারাল বা স্বাভাবিক ভাষা, ন্যাচারাল বা স্বাভাবিক ভাষা, ন্যাচারাল বা স্বাভাবিক ভাষা। তাহলে খেয়াল করে দেখো, এখান থেকে কম্পিউটারের প্রজন্ম হচ্ছে 5টা। তুমি সিরিয়ালটা মনে রাখবা, তাহলে তোমার কখনো ঝামেলা হবে না। এখান থেকে তোমাকে কি কোশ্চেন করবে জানো? তুমি মনে রাখবা এই যে মেশিন ভাষা কত সালে তৈরি করা হয় জানো? মেশিন ভাষা শুরু হয় হচ্ছে 1945 সাল, মনে রাখবা। তারপরেরটা কত জানো? 1950, তারপরেরটা হচ্ছে 1960, তারপরেরটা হচ্ছে 1970, এরপর হচ্ছে 1980। তাহলে তুমি মনে রাখবা কিভাবে? প্রথমটা হচ্ছে 1945, স্পেসিফিক ভাবে ধারাবাহিকভাবে যাবে 45 এর পর 50, 60, 70, 80। এটা মনে রাখলে অটোমেটিক তোমার সিরিয়াল মনে থাকবে। সিরিয়ালটা মনে রাখবা কিভাবে? দেখো আমি স্টেপ বাই স্টেপ বলছি, তোমরা আমার সাথে সাথে বলার চেষ্টা করো। প্রথমটার নাম হচ্ছে মেশিন, অ্যাসেম্বলি, হাই লেভেল, ভেরি হাই লেভেল এন্ড ন্যাচারাল। হাই লেভেল মানে উচ্চতর, ভেরি হাই লেভেল মানে অতি উচ্চতর, আর ন্যাচারাল বা স্বাভাবিক ভাষা লাস্টের স্টেপটা। তাহলে বলো প্রথমটার নাম কি? মেশিন, অ্যাসেম্বলি, হাই লেভেল, ভেরি হাই লেভেল এন্ড ন্যাচারাল। মেশিন ভাষা কত সালে বলো তো? 1945 সাল। পরেরটা 50, 60, 70, 80। এখন তোমাকে যদি জিজ্ঞেস করি, দেখো তুমি পারবা, আসলে তুমি পারবা। তুমি বলো তো অ্যাসেম্বলি ভাষা কত সালে? দেখো তোমার চোখের সামনে ভাসতেছে 1950 সালে, তুমি বলে ফেলতে পারতেছো। ন্যাচারাল ভাষা কত সালে? 80 সালে। তোমাকে যদি বলা হয় অতি উচ্চতর ভাষা কত সালে? 70 সালে। যদি বলা হয় মেশিন ভাষা কত সালে? 45 সালে। তুমি বলতে পারতেছো না? আসলে তুমি বলতে পারতেছো। তার মানে তোমার চোখের সামনে ভাসবে জিনিসটা। তুমি সিরিয়ালটা মনে রাখবা। তাহলে প্রথমটা মেশিন, অ্যাসেম্বলি, হাই লেভেল, ভেরি হাই লেভেল এন্ড ন্যাচারাল। এই সিরিয়ালটা মনে থাকলে তোমার সালগুলো অটো মনে থাকবে, এবং সালগুলো অটো মনে থাকলে এখান থেকে তোমার কোশ্চেনে করবে এভাবে যে এটা কোন সালে, এটা কোন সালে, এভাবে করে তোমাকে কোশ্চেন করবে। আশা করি তোমরা এখান থেকে মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা, উচ্চতর ভাষা, ন্যাচারাল ভাষা, স্বাভাবিক ভাষা এগুলো তোমরা বুঝে ফেলেছো। এবার দেখো এখান থেকে তোমাদের কোশ্চেন আরেকটা জিনিস আসে। মেশিন ভাষা থেকে তোমাদের একটা প্রশ্ন আসে। যদি আমরা মেশিন ভাষা নিয়ে একটু আলোচনা করি, আমি জাস্ট যেগুলো যেগুলো তোমাদের দরকার, যেগুলো যেগুলো লাগবে সেগুলো পড়াচ্ছি। ওই আজাইরা একদম সবকিছু পড়াই দিব এমনটা এখন হয়তো সময়ও নেই এত কিছু পড়ানো। যেগুলো দরকার নেই সেগুলো আমরা পড়াবো না, যেগুলো না পড়ালেই নয় সেই জিনিসগুলো আমরা এখন পড়াই দিব। দেখবো তোমার কাছে এই যে সি প্রোগ্রামিং এর টোটাল ওভারঅল সবগুলো ক্লাস করার পর দেখবে তোমরা এই অধ্যায়েও বস হয়ে গেছো, আশা করা যায়, এবং এই অধ্যায়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। এখন আসো মেশিন ভাষা মানে কি জানি আমরা, বলো তো? মেশিন ভাষা মানে কি জানি? মেশিন ভাষা মানে হচ্ছে, মনে রাখবা, যেটা কিনা 0 এবং 1, এই যে আমরা কম্পিউটারে ব্যবহার করি 0 এবং 1 না, তো এটাকেই তো আমরা মেশিন ভাষা বলবো, যেটা কিনা মেশিন বোঝে। তার মানে মেশিনের বোধগম্য ভাষাকেই তো আমরা মেশিন ভাষা বলি, তাই না? এখান থেকে তোমার একটা প্রশ্ন আসতে পারে যে মেশিন ভাষায় আমরা কয়টা নির্দেশনা দিই। এটা থেকে তোমার অবজেক্টিভ আসে মাঝে মধ্যে। মনে রাখবা মেশিন ভাষায় 4টা নির্দেশনা দেওয়া যায়। কয়টা নির্দেশনা বলো তো? 4টা নির্দেশনা দেওয়া যায়। মেশিন ভাষায় নির্দেশনা দেওয়া যায় কয়টা বলো তো? 4টা। প্রথমটাকে আমরা বলবো হচ্ছে অ্যারিথমেটিক। কি বলবো বলতো? অ্যারিথমেটিক বা গাণিতিক। অ্যারিথমেটিক। 2 নাম্বারটাকে আমরা বলবো হচ্ছে কন্ট্রোল। তারপরে 3 নাম্বারটাকে আমরা বলবো হচ্ছে, আচ্ছা 3 দেই, 3 নাম্বারটাকে আমরা বলবো হচ্ছে ইনপুট আউটপুট। ইনপুট আউটপুট। 4 নাম্বারটাকে আমরা বলবো হচ্ছে ডিরেক্টিভস। খেয়াল করো এগুলো তোমাদের বইয়ের মধ্যে পাবা, আমি জাস্ট একটু আলোচনা করে দিচ্ছি। এইটা থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চেন কিভাবে আসবে। সাধারণত এটা থেকে পরীক্ষায় কোশ্চেন আসে, তুমি মনে রাখবা। সিরিয়ালটা আগে একটু বলে ফেলি, তোমার এখনই হয়ে যাবে, আমি তোমাকে শেখাই দিচ্ছি। দেখো প্রথমটা কি বলছি বলো? অ্যারিথমেটিক বা গাণিতিক। কন্ট্রোল বা নিয়ন্ত্রণ। ইনপুট আউটপুট। ইনপুট আউটপুট তো বাংলা ইনপুট আউটপুটই। ডিরেক্টিভস মানে প্রত্যক্ষ ব্যবহার। তাহলে আবারও বলছি, প্রথমটার নাম কি বলো? প্রথমটার নাম হচ্ছে আমাদের
অ্যারিথমেটিক বা গাণিতিক। মনে রাখবা অ্যারিথমেটিকের মধ্যে কোন কোন জিনিসগুলো নিয়ে কাজ করা হয়। অ্যারিথমেটিকের মধ্যে যোগ, বিয়োগ, তারপরে হচ্ছে কি বলো গুণ, তারপরে হচ্ছে কি ভাগ। যোগ বিয়োগ গুণ ভাগ সি প্রোগ্রামিং এ মনে রাখবা আমরা যখন সি প্রোগ্রামিং এর দ্বিতীয় অংশে যাব, মানে প্রোগ্রামিং অংশে যাব। আজকে তো আমরা প্রথম অংশ শুরু করতেছি। প্রোগ্রামিং অংশ গেলে আমরা দেখব সি প্রোগ্রামিং এ গুণ মানে কিন্তু স্টার কে বোঝে, ভাগ মানে এরকম ফর্ম স্ল্যাশ কে বোঝে। এগুলো আমরা যখন ওই অংশে যাব তখন করাবো। এখন জাস্ট তুমি মনে রাখবে অ্যারিথমেটিক এর মধ্যে তাহলে কি কি বলেছি বলো, যোগ বিয়োগ গুণ ভাগ। আবার বলো অ্যারিথমেটিক এর মধ্যে কি কি, যোগ বিয়োগ গুণ ভাগ। কন্ট্রোলের মধ্যে হচ্ছে কি কি জানো, লোড, তারপর হচ্ছে স্টোর, এরপর হচ্ছে কি বলো জাম্প। লোড, স্টোর, জাম্প। ইনপুট আউটপুটের মধ্যে কি কি হয় জানো, রিড এন্ড রাইট। রিড এন্ড রাইট। ডিরেক্টিভস এর মধ্যে আছে স্টার্ট, তারপর হচ্ছে আমরা যদি বলি HALT, স্পেলিংটা হচ্ছে আমরা বলি না হোল্টন, তো এটা হোল, তারপর হচ্ছে এন্ড। তোমরা এটা নিচে লিখে রাখতে পারো, এটার বাংলাটা হচ্ছে থামো। এটা মানে হচ্ছে শুরু, এটা মানে হচ্ছে শেষ। দেখো আমরা একটু দেখি, তারপর এখান থেকে কিভাবে প্রশ্ন আসে সেটা আমি বলে দিব। অ্যারিথমেটিকের মধ্যে কয়টা বলছি বলো, যোগ বিয়োগ গুণ ভাগ। কন্ট্রোলের মধ্যে কি কি, লোড, স্টোর, জাম্প। ইনপুট আউটপুটের মধ্যে রিড এন্ড রাইট। ডিরেক্টিভস এর মধ্যে স্টার্ট, হোল্ড এবং কি বলো এন্ড। এখন তুমি একটু চিন্তা করে দেখো তোমাকে এখান থেকে প্রশ্ন কি করবে, তোমাকে জিজ্ঞেস করবে লোড কোনটার অংশ, আমরা বলবো কন্ট্রোল। যদি তোমাকে জিজ্ঞেস করে স্টার্ট কোনটার অংশ, আমরা বলবো ডিরেক্টিভস। যদি তোমাকে বলে স্টার মানে ইনটু কোনটার অংশ, তাহলে আমরা কি বলবো বলো অ্যারিথমেটিক। এখান থেকে এভাবে কোশ্চেন হবে। তাহলে আমি একটু বলি, দেখি তোমরা বলার চেষ্টা করো বা কমেন্ট করো। তোমরা বলো তো স্টোর কোনটার অংশ, স্টোর। স্টোর, লোড, স্টোর, জাম্প কিন্তু কন্ট্রোলের অংশ। দেখো লোড, স্টোর, জাম্প কন্ট্রোলের অংশ। আমি যদি তোমাকে বলি রিড এন্ড রাইট, রিড এন্ড রাইট, রাইট কোনটার অংশ বলো, ইনপুট আউটপুটের অংশ। আমি যদি বলি যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে যে কোনো একটা, তাহলে কি বলবো বলো অ্যারিথমেটিকের অংশ। আমি যদি বলি স্টার্ট, হোল্ড এবং কি বলো এন্ড, এই তিনটার মধ্যে যে কোনো একটা বললে সেটা কোনটার অংশ বলবো বলো, অবশ্যই ডিরেক্টিভস এর কথা বলবো। তো আশা করি তোমরা এতটুকু ক্লিয়ার হয়েছো। এখান থেকে কিভাবে প্রশ্ন আসবে সেটাও আমরা একটু দেখে নিলাম। তাহলে আসো খেয়াল করে দেখো, মেশিন ভাষা যেরকম চারটা নির্দেশনা দেওয়া যায়, তো আমরা এখান থেকে এই টাইপের কোশ্চেন আসতে পারে। আর তোমাদের বই থেকে সুবিধা এবং অসুবিধা একটু পড়তে হবে, কারণ খ নাম্বার কোশ্চেনের মধ্যে সুবিধা অসুবিধা থেকে অনেক সময় প্রশ্ন আসে। সুবিধা অসুবিধা যদি প্রশ্ন থাকে তাহলে সুবিধা অসুবিধা বই থেকে পড়ে নিয়ে সেগুলো তোমরা বড়জোর 2 নাম্বারের জন্য 3টা বা 4টা পয়েন্ট লিখলেই চলবে। বোঝা গেছে? তাহলে এই অধ্যায়ে কিন্তু সুবিধা অসুবিধা একটু পড়া লাগবে। আমি যদিও এখানে তার পড়াবো না, তোমরা একটু বই থেকে পড়ে নিবা। তাহলে মেশিন ভাষা থেকে তোমাদের এই ধরনের কোশ্চেন আসবে। এরপরে যদি আমি তোমাদেরকে বলি মেশিন ভাষার পর হচ্ছে অ্যাসেম্বলি ভাষা, এটা থেকেও প্রচুর পরিমাণে কোশ্চেন হয় এবং কোন টাইপের প্রশ্ন আসে সেটা একটু আমরা দেখি। যদিও তোমরা যারা সি প্রোগ্রামিং পড়ছো অনেক সময় দেখা যায় আমরা প্রথম অংশটা অনেক সময় স্কিপ করে যাই, বিশেষ করে থিওরি পার্টটা স্কিপ করে যাই, যে কারণে দেখা যায় আমরা ক খ পারি না। আর পরীক্ষার হলে গিয়ে আমাদের সাথে এই ঘটনা ঘটে প্রচুর পরিমাণে, তুমি রিলেট করতে পারবা। দেখো আমরা যখন কোনো একটা প্রশ্ন দেখি কখ না পারলে, মনে করো কখ না পারলে মনে হয় আমি মনে হয় প্রশ্নটাই পারি না, তাহলে গ ঘর দিকে তখন কিন্তু তুমি তাকাও না, তোমার কাছে মনে হয় আল্লাহ কোশ্চেন মনে হয় কঠিন আসছে। তাহলে তুমি দেখা যায় ক খ পারতেছো না, কিন্তু তুমি গ ঘ পারো, গ ঘ অ্যান্সার না করে দেখা যায় অন্য কোনো একটা সৃজনশীল বাছাই করো যেটার হয়তো তুমি ক খ পারো কিন্তু গ ঘ তুমি আফসা আফসা পারো বা একটু একটু পারো। এখন তুমি যদি সেই ক্ষেত্রে সেইটা করো, তাহলে দেখা যাবে তোমার ক্ষেত্রে তুমি এখানে 3 মাস শিওর করতে গিয়ে তুমি 7 মাস তুমি ছেড়ে দিয়ে আসতেছো। আর ওখানে 3 মাসের জায়গায় তুমি 7 মাস পাইতেছো ইজিলি, যে 4 আর 3 তুমি এখানে 7 মাস একটু অ্যান্সার করতে পারলে তুমি নাম্বার পুরোপুরি পাওয়ার কথা, সেখানে তুমি 1 আর 2 মানে 3 মাসের জন্য তুমি কিন্তু এই অ্যান্সারটা ছেড়ে দিয়ে আসতেছো। এটা কিন্তু পরীক্ষার হলে হয়, আমাদের সাইকোলজি কিন্তু এমনই কাজ করে যে প্রথম 2টা পারতেছি না, মনে হয় এই কটা পারবো না আমরা। তবে কখনো যদি এমন হয় যে কখ পারতেছি না, কখ রেখে দাও না, সমস্যা কি? পরীক্ষার হলে টিচার তো আর 24 ঘন্টা তোমাকে করাগার দিবে না। হয়তো তুমি পারতেছো না, একটু না একটু হেল্প নিলেই তুমি পারবা, তাহলে ওটা তুমি রেখে দাও, বাকিগুলো কমপ্লিট করে ফেলো। তাহলে তুমি কি করবা, হয়তো পরবর্তীতে একটু ফ্রেন্ডের হেল্প পাইলে তুমি হয়তো করে ফেলতে পারবা, বা একটু আইডিয়া তোমার থাকলে দেখা যায় তুমি সেটা অ্যান্সার করতে পারবা।
তাই না? তাহলে বিষয়টা হচ্ছে এমন, অনেক সময় দেখা যায় আমাদের সাইকোলজি এমনই কাজ করে যে ক খ পারতেছি না মানে গ ঘ পারি না, মানে ক খ পারি না মানে আমি গ ঘ পারি না, আমি দেখা যায় এর থেকে কঠিন একটা সৃজনশীল বাছাই করতেছি। এই ভুল করবা না পরীক্ষার হলে। তুমি ক খ পারো না কোনো সমস্যা নাই, তুমি দেখা যাবে একটু ধৈর্য ধারণ করো, ক খর অ্যান্সার যে কোনো ভাবে তুমি ম্যানেজ করতে পারবা, কিন্তু গ ঘ পারো তুমি অ্যান্সার করে ফেলো। কি বুঝছি বুঝছো? আর এমন কোশ্চেন বাছাই করো না যে ক খ তুমি পারো, লেখা উড়াই ফেলছো, কিন্তু তুমি উড়াই ফেললেও এখানে তো 3-এ 3 তোমাকে দিবে, এর থেকে বেশি নাম্বার তো এখানে পাওয়া পসিবল না। তুমি তখন দেখা যায় 4 আর 3 ওইখানে 7 মার্কস তুমি হয়তো ভুল হওয়ার সম্ভাবনা আছে, তুমি একটু কনফিউশনে থাকো বা এরকম টাইপের যদি থাকে তখন কিন্তু তোমার ঝামেলায় পড়ে যেতে হবে। বুঝে গেছে? তো এখান থেকে তোমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে কি কি কোশ্চেন আসতে পারে আমি একটু বলে দিচ্ছি। সাধারণত এখান থেকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কাকে বলে আমরা যদি সংজ্ঞাটা বলি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে কি, খেয়াল করো, অ্যাসেম্বলি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে, এটাকে আমরা সাংকেতিক ভাষা বলতে পারি। কি ভাষা বলতে পারি বলতো? সাংকেতিক ভাষা বা সিম্বলিক কোড অথবা নেমনিক কোডও বলে। সাংকেতিক ভাষাই আমরা বলি, এটা সহজভাবে মনে রাখতে পারবো আমরা। সাংকেতিক ভাষা মানেটা কি? দেখো, সাধারণত তোমার তো একটা নাম আছে, তোমার একটা নাম আছে না, যেটা দিয়ে তোমাকে চেনা যায়। এখন আমরা কি করি, দেখো তোমার ফ্রেন্ড সার্কেল কিন্তু এরকম ফ্রেন্ড সার্কেল অনেক আছে যে তোমার একটা নাম থাকা সত্ত্বেও আবার দুষ্টুমি করে আর একটা নাম দেয়। বন্ধুরা তোমাকে একটা ছদ্মনাম দেয় তোমাকে চেনার জন্য। এখন তুমি কিন্তু ওই নামে ডাকলে আবার হয়তো তোমাকে চেনা যায় না, বলো? তাহলে এই যে আমি এটা কিভাবে বলি যে এটা এই যে তোমার যে একটা ছদ্মনাম দেওয়া হলো না, যে সংক্ষেপে তুমি ডাকলেই বুঝতে পারতেছো এটা কি, তাহলে এটাকে আমরা বলবো সিম্বলিক কোড বা নেমনিক কোড বা সাংকেতিক ভাষা বলবো। মূলত সাংকেতিক ভাষাগুলোকে আমরা কি বলি বলো? অ্যাসেম্বলি ভাষা। যেমন আমরা যদি বইয়ের ভাষায় বলি জিনিসটাকে এভাবে বলতে পারি, দেখো অ্যাডিশন, অ্যাডিশন মানে কি বলো? যোগ। তাহলে তুমি যদি পুরোপুরি অ্যাডিশন না বলে শুধু এ ডাবল ডি বলো, এ ডাবল ডি, তার মানে তুমি অ্যাডিশন না বলে শুধুমাত্র তুমি কি বললা বলো তো? এ ডাবল ডি। অ্যাড মানে তো তুমি বুঝতে পারো এটা যোগ বোঝায়। তাহলে তোমাকে যদি বলা হয় সাবট্রাকশন, এস ইউবি যদি তুমি দাও তাহলে তো বুঝতে পারো এটা বিয়োগ বোঝাচ্ছে। আবার যদি মাল্টিপ্লাই, এম ইউএল দিলেই তো তুমি বুঝতে পারতেছো এটা গুণ করা বোঝাচ্ছে। ডিভাইডেড বা ডিভিশন, আমরা যে এই ডিভ দিলেই তো বুঝতে পারি এটা ভাগ বোঝাচ্ছি। এই যে সংক্ষিপ্ত যে নামগুলো না, এগুলো হচ্ছে কি বলতো? এগুলো হচ্ছে আমার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। মনে থাকবে? তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে এই টাইপের কোশ্চেন আসতে পারে। এরপর তোমরা দেখবা বইয়ের মধ্যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের একটা চার্ট আছে, যেমন এখানে তোমাকে কিছু শর্ট ফর্ম আছে, দেখবা এলডিএ, এই যে সংক্ষিপ্ত যেগুলো পড়াচ্ছি। এলডিএ মানে কি? লোড অ্যাকুমুলেটর, সম্পূর্ণ রূপটা লোড অ্যাকুমুলেটর। এলডি এর পূর্ণরূপ অনেক সময় আসে, মনে রাখবা। তারপরে আসতে পারে এসটিএ, যেগুলো আমাদের মনে থাকে না, তুমি অ্যাড সাবট্রাকশন এগুলো তো মনে রাখতেই পারবা। এসটিএ মানে কি বলো? এসটিএ মানে স্টোর অ্যাকুমুলেটর, স্টোর অ্যাকুমুলেটর। তাহলে এলডিএ মানে কি বললাম? লোড অ্যাকুমুলেটর, বইয়ে দেখবা, বইয়ে পাবা। স্টিএ মানে হচ্ছে স্টোর অ্যাকুমুলেটর। তারপর হচ্ছে থাকে এসটিপি, এসটিপি মানে কি বলো? স্টপ। এই তিনটেই হচ্ছে আনকমন, বাকি সবগুলো তোমরা পারবা। আইএনপি মানে ইনপুট, ওইউটি মানে আউটপুট, সাবট্রাকশন মানে বিয়োগ, সাব মানে হচ্ছে এই, অ্যাড মানে অ্যাডিশন, মানে অ্যাড মানে হচ্ছে যোগ, তারপরে হচ্ছে মাল্টিপ্লাই মানে গুণ, এগুলো তুমি বুঝতে পারবা। তুমি যেগুলো পারবা না সেগুলো আমি একটু লেখাই দিলাম। তাহলে এলডিএ মানে কি বললাম বলো? লোড অ্যাকুমুলেটর। এসটিএ মানে কি বলো? স্টোর অ্যাকুমুলেটর। এসটিপি মানে কি বলো? স্টপ। এই জিনিসগুলো পূর্ণরূপ অনেক সময় আসে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে কোশ্চেন যদি হয় তাহলে এখান থেকে এরকম টাইপের কোশ্চেন হবে। এরপর যদি বলি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, মূলত অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কয়টা নির্দেশনা দেওয়া যায়, তাহলে সেটাকে আমরা কি বলবো বলো? এটাও 4টা নির্দেশনা দেওয়া যায়। 4টা নির্দেশনা কি কি? লেভেল, অপকোড, অপারেন্ড, কমেন্ট। তো এগুলো কি সেগুলো একটু দেখে নিবা, কারণ এই যে আমরা যে বললাম না, এগুলাকে এক একটা নেমনিক কোড বলে, এক একটাকে অপকোড বলে, অপারেন্ড আছে, কমেন্ট আছে। এগুলো সংজ্ঞা অনেক সময় আসে, লেভেল কি, অপকোড কি, অপারেন্ড কি। সাধারণত খুব কম ইম্পর্টেন্ট এটা, তবে তোমরা এই যে পূর্ণরূপ গুলো মনে রাখতেই হবে তোমার। বোঝা গেছে? তো আশা করি তোমরা লেভেল, অপকোড, অপারেন্ড, কমেন্ট, এই যে 4টা নির্দেশনা এটা মনে রাখো। লেভেল, অপকোড, অপারেন্ড, কমেন্ট। বোঝা গেছে? লেভেল হচ্ছে একটা স্টেপ থেকে একটা স্টেপকে বলতে পারি। অপকোড মানে এই যে যে নির্দেশনা, এটাকে একটা অপকোড বলবো, এটাকে একটা অপকোড বলবো। অপারেন্ড মানে যেমন আমি যদি তোমাকে বলি যোগ করো, তাহলে আমরা কি করব? যেমন আমরা অনেক সময় কি হয়, দেখবা অনেক সময় দেয়ালে বা গাছের বাকলে, গাছের বাকলে তো না, অনেক সময় রমনা টমনায় গেলে হয়তো গাছের বাকলে দেখো, অনেক সময় দেখবে বেঞ্চের মধ্যে যদি ভালো অবস্থানে থাকে এরকম লেখে না বলো? এ প্লাস এ, ও ওয়াও কি সুন্দর। আবার যদি মনে করো একটু, হ্যাঁ, যদি এমনি লিখি না, আমি জাস্ট বলি, মনে করো ব্রেকআপ হয়ে গেল, তাহলে এ মাইনাস এ লিখি না আমরা? তা এরকম যদিও লিখি না, তারপর বলতেছি আর কি। তাহলে মূলত মনে রাখবা এই যে এটা হচ্ছে কি বলো? এইটা দুইটা হচ্ছে অপারেন্ট,
ঠিক আছে, অপকোড যার উপর কাজ করে তাকে বলা হয় অপারেন্ট। অনেক সময় সংজ্ঞা তোমার আসবে, দেখবা অপকোড যার উপর কাজ করে। অপকোড বলতে কি, এই চিহ্নটা দেখো, চিহ্নটা, এই চিহ্নটা দেখে বুঝতে পারতেছি এই দুইটার উপর কাজ করতেছে। যে এই দুইটার উপর কাজ করতেছে মানে চিহ্নটা দেখে বোঝা যাচ্ছে ওরা দুজন ভালো অবস্থানে আছে। তার মানে কি, এইটাকে বলা হবে অপকোড, এটাকে বলা হবে কি বলো অপকোড, আর এই দুইটাকে বলা হবে অপারেন্ট। তার মানে এইটা ওদের দুইজনের উপর কাজ করতেছে, তাহলে এটাকে আমরা বলবো কি বলো, এটাকে বলবো অপকোড, এই দুইটাকে আমরা অপারেন্ট বলবো। যদিও এগুলো সংজ্ঞা যদিও লাগবে না, তারপরে একটু ধারণা দিয়ে রাখলাম যে তাহলে এই দুইটাকে আমরা কি বলবো বলো অপারেন্ট, আর মাঝখানেরটাকে আমরা কি বলবো বলো অপকোড। যদি এগুলো লাগে না, তারপর আমরা একটু ধারণা দিয়ে রাখলাম। তোমরা মনে রাখবা, এখান থেকে এত কিছু মনে রাখার দরকার নাই, তুমি শুধুমাত্র এই চার্টটা থেকে দেখবা, তোমার বই খুললে এখানে একটা চার্ট পাবা, সেই চার্টের পূর্ণরূপ গুলো জেনে রাখবা, তাহলেই হবে। এখান থেকে এই জিনিসটুকু ইম্পর্টেন্ট। এরপরে তোমার বইয়ের মধ্যে দেখবা অনেকগুলো ভাষা আছে। ভাষাগুলো কেমন আমি বলি তোমাকে। নরমালি হচ্ছে আমরা যে বললাম না, ওই যে অনেকগুলো ভাষা আছে, যেমন তোমার থার্ড লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ, এরকম করে অনেকগুলো ভাষা আছে। যেমন তোমরা বইয়ের মধ্যে পাবা সি, সি প্লাস প্লাস, জাভা, ওরাকল, অ্যালগল, পাইথন, ফোর্ট্রান। এই যে যে ভাষাগুলোর ইতিহাস পাতিহাস না, এইগুলা ইতিহাসগুলো সাধারণত এগুলো থেকে তোমাদের অবজেক্টিভ প্রশ্ন আসে। এই টপিক গুলো শুধুমাত্র পড়তে হবে অবজেক্টিভের জন্য। তার মানে তুমি দেখবা, তুমি যদি বইটা উল্টাও তাহলে তুমি পাবা অনুবাদক প্রোগ্রামের আগ পর্যন্ত যে টপিকটা আমি যতটুকু পড়াইছি তার পরের টপিকটুকুর কথা বলতেছি। দেখবা অনেক ইতিহাস আছে, অনেকগুলো ভাষার ইতিহাস, বিভিন্ন ধরনের ভাষা, বিভিন্ন প্রজন্মের ভাষা। এই ভাষাগুলো এইগুলো শুধু অবজেক্টিভের জন্য পড়ে ফেলবা। সাধারণত তোমরা কিন্তু অবজেক্টিভের জন্য কখনোই পড়ো না, বাট পড়ে ফেলবা একটু। হ্যাঁ, এখান থেকে শুধুমাত্র অবজেক্টিভই আসে। এরপর হচ্ছে তোমার মোস্ট ইম্পর্টেন্ট যেটা অনুবাদক প্রোগ্রাম। অনুবাদক প্রোগ্রাম, এটা থেকে প্রশ্ন আসে কি, যেমন মনে করো আমি বললাম অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর প্রোগ্রাম। তো অনুবাদক প্রোগ্রাম কাকে বলে যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, তাহলে আমরা সংজ্ঞাটাকে এভাবে বলতে পারি। তুমি মনে রাখবা কিভাবে, দেখো সাধারণত আমরা কম্পিউটারের সাথে কানেক্টেড, তাই না? এখন আমি কি করি, একটা কম্পিউটারকে নির্দেশনা প্রদান করি। এখন কম্পিউটারকে তুমি কার ভাষায় নির্দেশনা দাও? তুমি তো তোমার ভাষায় নির্দেশনা দাও। তার মানে তুমি কিবোর্ডের মাধ্যমে নির্দেশনা দাও। এখন তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজে তুমি কম্পিউটারকে নির্দেশনা দিলা না। এখন তুমি একটু খেয়াল করে দেখো, কম্পিউটারকে যদি ইংরেজি ভাষায় নির্দেশনা দাও, কম্পিউটার কি এটা বুঝবে? বুঝবে না। নিশ্চয়ই এই যে যে তোমার এই ভাষাটা, যে মানুষের বোধগম্য ভাষাটা মেশিনকে বোঝানোর জন্য একটা ডিভাইসের দরকার হয় না, যন্ত্রের দরকার হয় না, বা একটা ট্রান্সলেটরের দরকার হয় না। এই ট্রান্সলেটরের কাজটাই হচ্ছে মূলত মানুষের বোধগম্য ভাষা হতে মেশিন ভাষায় রূপান্তর করে দেওয়ার জন্য যে কাজ করে তাকে আমরা বলবো ট্রান্সলেটর বা অনুবাদক প্রোগ্রাম। তার মানে আমরা সংজ্ঞাটাকে বলতে পারি মানুষের বোধগম্য ভাষা হতে মেশিন ভাষায় রূপান্তর করে দেয় যেটা, সেটাকে আমরা কি বলবো বলো, অনুবাদক প্রোগ্রাম। তাহলে বা আমরা এটাকে শুধুমাত্র মানুষের না বলে অন্যান্য ভাষাও বলতে পারি। তাহলে সংজ্ঞাটা যদি তুমি সুন্দর করে লেখো, তাহলে আমরা শুধুমাত্র এতটুকু লিখলেই চলবে। অন্যান্য ভাষা হতে তোমার টার্গেট হচ্ছে কি বলতো, মেশিন ভাষা হচ্ছে তোমার টার্গেট। তাহলে আমরা সংজ্ঞাটাকে এভাবে বলতে পারি, অন্যান্য ভাষা হতে মেশিন ভাষায় রূপান্তরের প্রক্রিয়াটাকে আমরা কি বলবো বলো, অনুবাদক প্রোগ্রাম। আবার তুমি যদি ইংরেজি সংজ্ঞাটা দিতে চাও, মনে রাখবা আমরা আমাদের যে কোনো ভাষা বা অন্যান্য যে কোনো ভাষায় কম্পিউটারকে নির্দেশনা প্রদান করি না কেন, এই ভাষাগুলোর নাম হচ্ছে সোর্স প্রোগ্রাম। কি বলেছি বলতো, সোর্স প্রোগ্রাম। সোর্স প্রোগ্রাম থেকে তোমার টার্গেট হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম। কি বলতো, সোর্স প্রোগ্রাম থেকে অবজেক্ট প্রোগ্রাম। সোর্স প্রোগ্রামটা মানেটা কি, সোর্স প্রোগ্রাম মানে হচ্ছে উৎস প্রোগ্রাম, আর অবজেক্ট প্রোগ্রাম মানে হচ্ছে কি বলতো, বস্তু প্রোগ্রাম। তার মানে তোমার টার্গেট থাকে তো আমাদের থেকে মানুষের। তাহলে অবজেক্ট প্রোগ্রাম মানে হচ্ছে মেশিনেরটা, মানে আমাদের মানুষ থেকে তোমার মেশিন ভাষা বানানোর টার্গেট না। তার মানে তুমি মনে রাখবা তোমার সংজ্ঞাটা তুমি যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারো। তুমি যদি এটাও দাও তাও রাইট। তুমি যদি সোর্স প্রোগ্রাম থেকে অবজেক্ট প্রোগ্রামের রূপান্তরের প্রক্রিয়াকে আমরা অনুবাদক প্রোগ্রাম বলবো, এটাও রাইট। তোমাকে যদি বলা হয় উৎস প্রোগ্রাম থেকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করবে, এটাও কিন্তু রাইট। তাহলে তুমি সংজ্ঞাটাকে এখান থেকে বানায় লিখতে পারবা, কোনো ব্যাপার না। তাহলে আমরা কি বললাম বলো, অনুবাদক প্রোগ্রাম মানে কি, অনুবাদক প্রোগ্রাম যে কিনা অনুবাদ করে দেয়, যে কোনো ভাষাকে অনুবাদ করে দেয়, তাকে আমরা অনুবাদক প্রোগ্রাম বলবো। ঠিক আছে, এখন অনুবাদক প্রোগ্রাম থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে অনুবাদক প্রোগ্রাম কত প্রকার, এটা থেকে কি কি টাইপের প্রশ্ন আসতে পারে একটু বলে দিচ্ছি। অনুবাদক প্রোগ্রাম মনে রাখবা 3 প্রকার। কত প্রকার বলতো, অনুবাদক প্রোগ্রাম হচ্ছে 3 প্রকার। প্রথমটাকে আমরা বলবো হচ্ছে অ্যাসেম্বলার। প্রথমটাকে আমরা কি বলবো বলতো, অ্যাসেম্বলার। তারপর হচ্ছে কম্পাইলার। তারপর হচ্ছে কি বলতো, কম্পাইলার। এরপর হচ্ছে ইন্টারপ্রেটার।
ইন্টারপ্রেটার। ওকে, দেখো এখান থেকে অ্যাসেম্বলার মানে হচ্ছে মনে রাখবা যে কিনা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে অনুবাদ করে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোনটা? ওই যে একটু আগে বললাম সাংকেতিক যে ভাষাটা, 0 এবং 1, ওই যে আমরা অ্যাডিশন সাবট্রাকশন, সাংকেতিক ভাষাকে যে কিনা অনুবাদ করে তাকে আমরা কি বলবো বলো? অ্যাসেম্বলার। তাহলে আমরা বলছি দেখো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে যে অনুবাদ করে তাকে আমরা বলবো অ্যাসেম্বলার। কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে, মনে রাখবা। কম্পাইলার কি করে? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে উচ্চতর ভাষাকে অনুবাদ করে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে অনুবাদ করে। তারপরে ইন্টারপ্রেটার কি করে? হাই লেভেল ভাষাকে অনুবাদ করে। কিন্তু এই দুটোর মধ্যে কাজ করার ধরন একটু আলাদা। এখন এটা কেমন আমি একটু বলে দিচ্ছি। দেখো মনে করো কম্পাইলার এবং ইন্টারপ্রেটার, আমি একটা উদাহরণ দিচ্ছি তাহলে তুমি বুঝতে পারবে। মনে করো আমি একটা বই লিখছি, প্রথম এডিশনের বইয়ের মধ্যে আমাদের হয়তো এমন হতে পারে টুকটাক ভুল হতে পারে। এখন তুমি এবং তোমার বান্ধবী বা তোমার বন্ধু মনে করো, আমি তোমাদেরকে দুইজনকে দুইটা কপি বই দিলাম। বই দেওয়ার পর বললাম যে প্রুফ রিডিং করো, মানে বইয়ের মধ্যে কোথায় কোথায় ভুল আছে খুঁজে বের করো, খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে বোঝো, তাহলে এটা হয়ে যাবে, পড়লেই তোমরা পারবা। তো তোমাকে যখন প্রুফ রিডিং করতে বলা হবে তখন তুমি কি করবা? এখন মনে করো তোমাদের এক বন্ধুর নাম হচ্ছে কম্পাইলার, আর এক বন্ধুর নাম মনে করো ইন্টারপ্রেটার। এখন তোমার নাম মনে করো কম্পাইলার, বুঝছো? তোমার নাম কি বলো? কম্পাইলার। এখন তোমার কাছে যখন বইটা দিলাম তুমি কি করলা? হাইলাইটার নিয়ে বসলা, বই লাইন বাই লাইন পড়তেছো, যেটা যেটা ভুল পাচ্ছ দাগ দিয়ে ফেলতেছো। দাগ দিয়ে ফেলে তুমি মনে করো অনেকগুলো ভুল পাইলা, সর্বশেষে আমাকে বললা যে আফিফ স্যার আপনার বইটার মধ্যে আমি 30টার মতো ভুল পাইছি, খেয়াল করো, খুব মনোযোগ দাও। তাহলে আমি বললাম 30টার মতো ভুল পাইছি। এখন তুমি আমাকে বলো তো, তুমি যে আমাকে ভুলগুলো ধরায় দিছো, এখন এখানে এক একটা ভুল কিন্তু এক এক ধরনের, তাই না? এক একটা ভুল এক এক ধরনের। এক এক ধরন বলতে কেমন? যেমন এখানে হয়তো বানানগত ভুল থাকতে পারে, তারপরে হচ্ছে ম্যাথমেটিক্যাল ভুল থাকতে পারে, আবার হয়তো বা অন্য কোনো ধরনের রান টাইম এরর যেটাকে আমরা বলি, বা আমরা যে কোনো ধরনের ভুল থাকতে পারে। এখন এক একটা ভুল কিন্তু এক এক ধরনের হতে পারে। তো এক একটা ভুল যদি এক এক ধরনের হয়, এই এতগুলো ভুল যদি তুমি আমাকে ধরায় দাও, এই ভুলটা সমাধান করতে গিয়ে কিন্তু আমার টাইম বেশি লাগবে। তাহলে এখানে কাজটা কি করছে বলো? কম্পাইলার, মনে রাখবা মোস্ট ইম্পর্টেন্ট, এটা অবজেক্টিভের জন্য আসে, 1 কোটি% ইম্পর্টেন্ট, তোমাদের বোর্ড পরীক্ষার জন্য 100% বলে দিলাম। যাও, কম্পাইলার মনে রাখবা, ও তো এখন তোমাকে এটা দিয়ে পরীক্ষা কোশ্চেন করবে না যে দুইজন কি করে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অনুবাদ করে, এটা দিয়ে পরীক্ষা কোশ্চেন করবে না। পরীক্ষা কোশ্চেন করবে যে কম্পাইলার মূলত কি করে। মনে রাখবা কম্পাইলার হচ্ছে সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে। কি বলেছি বলতো? সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে। তাহলে তুমি এই কথাটাই মনে রাখবা, সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে কে? কম্পাইলার। তার মানে তুমি দেখো এটা কাজ করে কিভাবে। তুমি 30টা ভুল ধরায় দিলা, মানে 30টা এরর মেসেজ দিলা আমাকে, মানে এরর মেসেজ বললা যে 30টা ভুল হইছে। যেমন তোমরা যখন HTML তোমরা সাধারণত যারা প্র্যাকটিস করছো মোবাইলে বা পিসিতে প্র্যাকটিস করছো, দেখো HTML যখন ভুল হয়, কোন জায়গায় কোডের যদি ভুল করলে তখন কিন্তু তোমার কম্পাইল মানে যেটা তুমি যেটার মধ্যে কাজ করো, যে আইডি বলি আমরা, তো সেখানে কিন্তু তুমি নরমালি যখন তুমি কোনো প্রকার ভুল করো, তোমাকে কিন্তু ভুলটা শো করে না যে তুমি কোন জায়গায় ভুল করছো। কিন্তু সি প্রোগ্রামিং এর যখন তুমি কম্পাইলারের মধ্যে কাজ করবা, বা সি প্রোগ্রামিং আমরা যে সফটওয়্যার দিয়ে কাজ করি, মোবাইলেও করা যায়, সি কোডিং বা সি কোডার এরকম টাইপের অ্যাপস আছে, সেগুলো দিয়ে তোমরা করতে পারবা। এই যে প্রোগ্রামিং এর কাজ যখন করবা তখন দেখবা কোনো একটা লাইন যদি তুমি ভুল করো, তখন দেখবা তোমাকে ওয়ার্নিং দিচ্ছে যে ওপস, এই লাইন তুমি ভুল করছো, বা এইটা লাইন তোমার এরর গুলো আছে। তার মানে তোমাকে এটা কিন্তু সংকেত দেয়। তাহলে এইটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ সেরকমই বিষয়, যে সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে। তার মানে তোমার পুরো বইটাকে একবার অনুবাদ করে আমাকে এরর মেসেজ দিলা, তো অনেকগুলো এরর মেসেজ দিলা, তো এই এরর মেসেজ দেওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলবো কম্পাইলড টাইম ডায়াগনস্টিক এরর মেসেজ। কি বলেছি বলো? ভাষাগুলো একটু জটিল মনে হতে পারে, তবে শুনতে শুনতে হয়ে যাবে। বলো, কম্পাইলড টাইম ডায়াগনস্টিক এরর মেসেজ। তার মানে এই প্রক্রিয়াটাকে আমরা বলবো কম্পাইলড টাইম ডায়াগনস্টিক এরর মেসেজ, ঠিক আছে? আর ইন্টারপ্রেটার কি করে দেখো,
তার মানে মনে রাখবা, কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে সাথে সাথে সে মেশিন ভাষায় রূপান্তর করে ফেলে, কিন্তু ইন্টারপ্রেটার সে সাথে সাথে মেশিন ভাষায় রূপান্তর করে না। ইন্টারপ্রেটার হচ্ছে এক লাইন করে পড়ে। যেমন বিষয়টা আমি উদাহরণ যদি এরকম দেই বোঝার সুবিধার্থে আর কি, তুমি তাহলে মনে রাখতে পারবা এটা। যেমন মনে করো তুমি আমার বইটা ওই যে প্রুফ রিডিং করতে দিছে তোমার বান্ধবীকে বা বন্ধুকে, পড়তেছে এক লাইন করে পড়তেছে, এক লাইনের মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে সেটা আমাকে সাথে সাথে সে বলতেছে যে এরর আছে, এররটা ঠিক করেন, তাহলে ঠিক করার পরের স্টেপে যেতে পারতেছি। বিষয়টা হচ্ছে এমন ধরতে পারি আমরা। তাহলে তুমি মনে রাখবা, কম্পাইলার হচ্ছে কি সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করবে, ইন্টারপ্রেটার হচ্ছে কি বলো এক লাইন করে অনুবাদ করবে। থাকবে বিষয়টা। তাহলে এই হচ্ছে মোটামুটি তোমার কম্পাইলার এবং ইন্টারপ্রেটার থেকে যে বিষয়গুলো জানতেই হবে সেই বিষয়গুলো। এখান থেকে কিন্তু তোমাদের কম্পাইলার ইন্টারপ্রেটারের যে পার্থক্য আছে, দেখো কম্পাইলার ইন্টারপ্রেটারের যে পার্থক্য মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় 2 নম্বরের কোশ্চেনের জন্য হুবহু আসে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য। তো তোমাদের বইতেও এটা দেওয়া আছে, কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের পার্থক্যটা আমরা সাধারণত কয়টা, 4টা শিখে নেব। সহজ 4টা স্টেপ শিখে নেব, সহজ 4টা পয়েন্ট শিখে নেব, তাহলেই হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার থেকে মূলত তোমাদের আসলে এই টাইপের প্রশ্ন আসতে পারে। আমরা কিন্তু থিওরি অংশটা শেষ করতেছি, কারণ প্রথম অংশের মধ্যে থিওরি দেন অ্যালগরিদম ফ্লোচার্ট এই টাইপের অনেক কিছু আছে। আমরা প্রথম অংশটা শেষ করব, এরপরে ধরে ধরে আমরা সি প্রোগ্রামিং এর অংশটা অনেক সহজভাবে বুঝাই দিব। আশা করি তোমরা দেখার পর তোমাদের কাছে মনে হবে ওয়াও এত সহজ, আসলেই সহজ। তাহলে চলো, তোমাদের বললাম কম্পাইলার এবং ইন্টারপ্রেটার এটা খুব বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এখন আসে অ্যালগরিদম ফ্লোচার্টে যাওয়ার আগে তোমাদের একটা বিষয় বোঝাই, সেটা হচ্ছে প্রোগ্রামের সংগঠন। এটা তোমাদের পরীক্ষায় আসে, প্রোগ্রামের সংগঠন। যদি তোমাকে প্রোগ্রামের সংগঠন করতে বলে তাহলে মনে রাখবা, যে কোনো প্রোগ্রাম তৈরি করার জন্য সাধারণত তোমাকে কয়টা স্টেপ ফলো করতে হয়। যে তুমি যদি একটা কম্পিউটারকে নির্দেশনা প্রদান করো, কম্পিউটারটা সাধারণত প্রথমে যে কাজ করবে, প্রথমে সে ইনপুট নেবে। প্রথমে কি করবে বলো? ইনপুট নেবে। তারপরে সে কি করবে জানো? তারপরে সে প্রসেস করবে। তারপরে হচ্ছে কি সে আমাকে কি করবে বলো? আউটপুট দিবে। তাহলে প্রথমে সে কি করলো বলো? প্রথমে সে ইনপুট নিল, তারপরে সে কি করলো? প্রসেসিং করলো, এরপরে সে কি করলো বলো? আউটপুট নিল, তারপর আউটপুট প্রদর্শন করলো। তাহলে এটা হচ্ছে প্রোগ্রামের সংগঠন। এখন যদি তোমাকে বলা হয় প্রোগ্রামের সংগঠন স্টেপ কয়টা, তাহলে আমরা বলবো 3টা। কি কি বলো? ইনপুট, প্রসেস এবং আউটপুট। বলো কি কি বলেছি? ইনপুট, প্রসেস এবং আউটপুট। মনে থাকবে, এটা হচ্ছে প্রোগ্রামের সংগঠন। এবার তুমি দেখো, এখানে তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ, বিশেষ করে এই যে তোমার সামনে যে চিত্রটা, গোল একটা চিত্র দেখতে পাচ্ছ, এটা থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে। মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আমি স্টেপটা একটা মাত্র গল্প বলবো, একটা গল্পের সাথে এটা শেষ করে দিব, কোনো ব্যাপারই না, দেখবা তোমার চোখের সামনে ভাসবে স্টেপ গুলো। চলো আমরা শুরু করি। এটা হচ্ছে কি প্রোগ্রাম তৈরির ধাপ। এই ধাপগুলো তোমাকে স্টেপ বাই স্টেপে মনে রাখতে হবে। যেমন খুব রিসেন্ট আমাদের ব্ল্যাকবোর্ডে কিন্তু আপলোড দিয়েছিলাম যে ওই যে আমরা দ্বিতীয় অধ্যায়ের কি জানি ডেটা কমিউনিকেশনের মাধ্যমগুলো মনে রাখার নিনজা টেকনিক নিয়ে কিন্তু ভিডিও আপলোড দেওয়া হয়েছে। ঠিক ওরকম করে আমি একটা গল্প বলবো, গল্পের সাথে মিল করে আমরা কিন্তু এটা বলতে পারবো। দেখো, তোমাকে এর পরীক্ষা এখান থেকে আসবে কিভাবে? তোমাকে বলবে সমস্যা বিশ্লেষণের আগের অংশের নাম কি, পরের অংশের নাম কি, উন্নয়নের পরের অংশের নাম কি, আগের অংশের নাম কি, ডকুমেন্টেশনের আগের অংশের নাম কি, পরের অংশের নাম কি। এখান থেকে কিন্তু এই টাইপের প্রশ্ন আসবে। যদি এই টাইপের প্রশ্ন আসে তাহলে তোমাকে কিন্তু স্টেপ গুলো অবশ্যই মনে রাখতে হবে। স্টেপ গুলো যদি আমরা না মনে রাখতে পারি তাহলে দেখা যাবে তুমি কিন্তু সেখান থেকে পারবা না। অ্যান্সার কিন্তু তোমাকে এখান থেকে করতে হবে। তার মানে তুমি এখান থেকে যদি তোমার করতে হয় অ্যান্সার, তাহলে তোমাকে মনে রাখতে হবে স্টেপ গুলো। তো স্টেপ গুলো আমি কিভাবে মনে রাখবো, এখন আমি সেটার নিনজা টেকনিকটাই অ্যাপ্লাই করব। চলো তাহলে মনে করো যে তোমাদের তো অল্প কিছুদিন পরেই পরীক্ষা। মনে করো তোমার এক বন্ধু আছে, সে জানে আমি আইসিটি পড়াই। সে পরীক্ষার ঠিক 1 মাস আগে আমাকে বলতেছে যে ভাইয়া বা স্যার, আমি না আইসিটি কিচ্ছু পারি না, আমার একটু পড়ান। এখন তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, তোমাকে যখন মানে মানে আমাকে যখন বলবে যে আমি কিচ্ছু পারি না, আইসিটি কিচ্ছু পারি না, আমাকে একটু পড়ান। এখন তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো, আমাকে যখন এরকম করে বলবে, আমি কি ওকে জীবনও পড়াবো?
তুমি হলে পড়াতা? নিশ্চয়ই না। তুমি কি চিন্তা করতা যে টাইম আছে 1 মাস, ও কিছুই পড়ে নাই, ওরে আমি পরে জীবনে পাশ করাইতে পারবো না, ওরে পড়ায় কোনো লাভ নাই, ও 2 বছরের মধ্যে কিচ্ছু পড়ে নাই বলতেছে, ওরে পড়ায় লাভ নাই। তাহলে কি করলাম? ওরে পড়াইলাম না। কিন্তু ও যদি ওর সমস্যাটা নির্দিষ্টকরণ করে বলতো, যেমন ও যদি বলতো যে ভাইয়া আমার সংখ্যা পদ্ধতিতে একটু সমস্যা হয়, লজিক সার্কিট একটু সমস্যা হয়, আর সি প্রোগ্রামিং এ একটু সমস্যা হয়, আর HTML মোটামুটি পারি, 3.1 ও মোটামুটি পারি, টুকটাক আমার এই অধ্যায়গুলো একটু একটু সমস্যা, আমার একটু প্র্যাকটিস বা ধরায় দেন, একটু ইজিলি কিভাবে করা যায়। তখন কিন্তু আমি চিন্তা করতাম বিষয়টা। তার মানে সর্বপ্রথম স্টেপটা হচ্ছে ওর সমস্যাটা নির্দিষ্টকরণ করে বলছে। কি করে বলছে বলো? নির্দিষ্টকরণ করে বলছে। তাহলে প্রথম স্টেপের নাম আমরা কি বলবো বলো? সমস্যা নির্দিষ্টকরণ। বলো প্রথম স্টেপের নাম কি? সমস্যা নির্দিষ্টকরণ। তাহলে ভালো কথা, তোমার বন্ধু বা তুমি সমস্যা নির্দিষ্টকরণ করে বলছো, তুমি তোমাকে দিয়ে চিন্তা করো, তাহলে মনে থাকবে বেশি। সমস্যা নির্দিষ্টকরণ বলছো না? নির্দিষ্টকরণ করার পর আমি চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে, 1 মাস যেহেতু আছে, সমস্যা নাই, আমি যদি ওকে একটু টাইম দিই, অ্যাটলিস্ট ফেল করবে না, ওরকম ভাবে একটু পড়ায় দেওয়া যাবে। অ্যাটলিস্ট চ্যাপ্টার 3.1, চ্যাপ্টার 4 এগুলো তো সহজ, এগুলো করে দিলেও মোটামুটি ফেল করবে না, খারাপ করবে না, ভালো পাস করতে পারবে। তার মানে আমি কি করলাম? চিন্তা ভাবনা করলাম ওর এই বিষয়টাকে নিয়ে। তার মানে আমি কি করলাম? বিশ্লেষণ করে দেখলাম, অ্যানালাইসিস করে দেখলাম যে আমি ওকে পড়াইতে পারবো কিনা। তো দেখো দ্বিতীয় স্টেপের নাম কি বলো? প্রোগ্রাম অ্যানালাইসিস বা সমস্যা বিশ্লেষণ। বুঝতে পেরেছি? দ্বিতীয় স্টেপের নাম কি বলো? সমস্যা বিশ্লেষণ। তাহলে বলো প্রথম স্টেপের নাম কি? সমস্যা নির্দিষ্টকরণ। তুমি নির্দিষ্টকরণ করে বলছিলা। তারপরের স্টেপের নাম কি বলো? সমস্যা বিশ্লেষণ। আমি বিশ্লেষণ করে দেখলাম। ওকে ফাইন। সমস্যা বিশ্লেষণ করার পর আমি বললাম, আচ্ছা ঠিক আছে, ভালো কথা, আমি তোমাকে পড়াবো। কথা বলে তারপরে তোমাকে বললাম, ঠিক আছে, এখন আমি যদি ওকে পড়াইতে যাই, দেখো প্রথমে কি আমি ওকে পড়ানো শুরু করব? নিশ্চয়ই না। প্রথমে তো পড়ানো শুরু করব না। কেন না? কারণ হচ্ছে, আমি বলি তোমাকে, কারণ হচ্ছে ও এতদিন হয়তো একটা রুটিন অনুযায়ী চলতেছিল, ওকে আমি নতুন একটা রুটিন দিব, যে দেখো আমি এই আইসিডি বইটাকে এভাবে এভাবে শেষ করব, এই দিন আসবো, এভাবে এভাবে পড়াবো। তাহলে ওকে নতুন করে এতদিন একটা রুটিন করতেছিল বা রুটিনে চলতেছিল, আমি নতুন করে একটা রুটিন তৈরি করে দিলাম, নতুন করে একটা প্রোগ্রাম ডিজাইন করে দিলাম। তাহলে এই স্টেপটার নাম কি বলো? প্রোগ্রাম ডিজাইন। তাহলে পরের স্টেপের নাম কি বলো? প্রোগ্রাম ডিজাইন। তাহলে ফার্স্ট স্টেপের নাম কি বললাম বলো? সমস্যা নির্দিষ্টকরণ। সেকেন্ড স্টেপের নাম কি বলো? সমস্যা বিশ্লেষণ। দেখো 3টা স্টেপ কিন্তু আমাদের অটোমেটিক হয়ে গেছে। আমি গল্প বলা শেষ করব, অটোমেটিক তোমার এটা মুখস্থ হয়ে যাবে, তোমার এটা মনে রাখাও দরকার না, দেখবো অটোমেটিক তোমার মাথায় সেট হয়ে গেছে। ঠিক আছে, চলো আমরা একটু দেখি। তো 3 নম্বর স্টেপে আমরা দেখলাম প্রোগ্রাম ডিজাইন, মানে তোমাকে রুটিন করে দিলাম। ওকে ফাইন। এবার বললাম, আচ্ছা ঠিক আছে, তোমাকে পড়ানো শুরু করি। আচ্ছা যখন আমি তোমাকে পড়াবো তখন তোমার উন্নয়ন হবে না? বলো কি হবে? উন্নয়ন হবে না? তাহলে তুমি বলো পরের স্টেপের নাম কি বলবো? বলো প্রোগ্রাম উন্নয়ন। কি বলবো? প্রোগ্রাম উন্নয়ন। ঠিক আছে, দেখো পরের স্টেপের নাম তাহলে বলো, 4 নম্বর স্টেপের নাম কি? বলো প্রোগ্রাম উন্নয়ন। ওকে তোমাকে পড়াচ্ছি, তোমার উন্নয়ন হচ্ছে। আসলে তুমি বুঝতেছো কিনা, আসলে কিনা পারতেছো কিনা, এর জন্য আমি তোমার পরীক্ষা নিব না? তাহলে সেটা কি? বলো প্রোগ্রাম বাস্তবায়ন। তাহলে বাস্তবায়ন হয়েছে কিনা এটা বোঝার জন্য আমরা কি করব? পরীক্ষা তো নিব। তাহলে 5 নম্বর স্টেপের নাম কি? বলো প্রোগ্রাম বাস্তবায়ন। ভালো কথা, তোমার পরীক্ষা নিলাম। পরীক্ষা নেওয়ার পর তুমি আমাকে তো খাতা জমা দিবা। খাতা জমা দিবা না? খাতা জমা দেওয়ার পর আমি চেক করব। এই চেকিং অংশটা হয় ডকুমেন্টেশনে, প্রোগ্রাম ডকুমেন্টেশনে। মনে রাখবা প্রোগ্রাম ডকুমেন্টেশনে। এখন প্রোগ্রাম ডকুমেন্টেশনে 2টা আবার কাজ হয়, আমি একটু বলে দিচ্ছি। প্রোগ্রাম ডকুমেন্টেশনের মধ্যে একটা হয় কি? বলো টেস্টিং। আমি একটু অন্য কালার কালি কলম নেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন মনে করো আমি কালোই নিলাম। খেয়াল করো, প্রথমটার নাম কি? বলো টেস্টিং। এর পরেরটার নাম হচ্ছে ডিবাগিং। ডিবাগিং ডকুমেন্টেশন অংশে এই 2টা পার্ট হয়, একটা হচ্ছে টেস্টিং, একটা হচ্ছে ডিবাগিং। এখন এখান থেকে তোমাদের একটা জিনিস বুঝতে হবে, বাগ। এই বাঘ সেই বাঘ না যে রয়্যাল বেঙ্গল টাইগার, এটা কিন্তু সেটা না। বাঘ মানে হচ্ছে, মনে রাখবা, বাঘ মানে কি জানো? তোমাদের বইয়ের মধ্যে পাবা, বাঘ মানে হচ্ছে পোকা। পোকা কি বলতো? পোকা। পোকা কেন? এটা হচ্ছে
পোকা কোন পোকা আমি বলি, এটা মথ পোকা, মথ, রেশম পোকা, রেশমি পোকা, যেটা রেশমি কাপড় তৈরি করার জন্য যে সুতা বের হয় যে পোকাগুলো দিয়ে, সে রেশম পোকার কথা বলছে এখানে। এটা আসছে কিভাবে, যেমন আগে একটা সময় তো কম্পিউটার গুলো হয়তো এমন হতো যে তোমার হচ্ছে গবেষণার জন্য ব্যবহার করা হতো। যেমন মনে করো বিভিন্ন গবেষণাগারে বা মিলিটারি আর্মিদের প্রতিষ্ঠানের মধ্যে কিন্তু এই ধরনের কম্পিউটার গুলো ব্যবহার করতো। তখন কোনো একটা কম্পিউটারে ঝামেলা হওয়ার পর ওরা এই ত্রুটি খুঁজে বের করার জন্য কম্পিউটারটাকে যখন খুলছে তখন দেখে ভিতরে মথ পোকা গিয়ে ওটাকে কোনো একটা সমস্যা করছে। ওই অবস্থানে যখন পোকা পাইছে সেই পোকা অনুযায়ী কিন্তু এটা নাম দেয় বাঘ, পোকা। বুঝে গেছে? তাহলে তোমরা জাস্ট এখান থেকে মনে রাখো বাঘ শব্দের অর্থ কি বলো, পোকা। আমি এটা কিভাবে বলি, টেস্টিং অংশে মূলত বাগ মানে কি, তার মানে তুমি যে ভুল, এই যে দেখো তোমার কি ত্রুটি হয়েছে সেটা তুমি সংশোধন করার জন্য, তুমি চেক করার জন্য ঢুকছো না। তার মানে তুমি যদি চেকিং করে দাও, মনে করো আমার এটা বানান ভুল হয়েছে, আমি কি করলাম গোল্লা দিলাম, এটা বানান ভুল হয়েছে গোল্লা দিলাম, শুধুমাত্র চেকিং করে দিলে, মানে তুমি যদি ভুলগুলো চিহ্নিতকরণ করে দাও তাহলে তুমি সেটাকে বলবা বাগ। ভুল চিহ্নিতকরণ করার পর সেটাকে যদি তুমি সংশোধন করে দাও তাহলে সেটাকে আমরা কি বলবো বলো, ডিবাগ। বোঝা গেছে? তাহলে বলো, ভুল চিহ্নিতকরণ করাকে আমরা কি বলবো, বাগ। ভুল চিহ্নিতকরণ করে সমাধান করাকে আমরা কি বলবো বলো, ডিবাগ বলবো। মনে থাকবে বিষয়টা? তাহলে আমরা প্রোগ্রাম ডকুমেন্টেশন অংশে আমরা দুইটা জিনিস জানলাম, টেস্টিং এবং ডিবাগিং। এবং মনে রাখবো টেস্টিং করার সময় সাধারণত আমরা কি কি জিনিস চেক করব। একটা প্রোগ্রামে কোন কোন ধরনের ভুল আছে সেটা আমরা চেক করব। এটা থেকে তোমার একটা প্রশ্ন আসবে, প্রোগ্রামে কয় ধরনের ভুল হতে পারে। সাধারণত এটা অবজেক্টিভের জন্য প্রচুর পরিমাণে প্রশ্নটা আসে। তোমরা দেখবা টেস্ট পেপার যদি খোলো, বিভিন্ন টেস্টের কোশ্চেনও কিন্তু এই ধরনের এই কোশ্চেনটা আসছে যে প্রোগ্রামের ভুল কয় ধরনের। মনে রাখবা প্রোগ্রামের ভুল সাধারণত 3 ধরনের হয়। একটা হচ্ছে কি আমরা বলতে পারি লজিক্যাল এরর, লজিক্যাল এরর 1 নাম্বার। 2 নাম্বার আমরা বলতে পারি সিনট্যাক্স এরর, সিনট্যাক্স এরর। 3 নাম্বার আমরা বলতে পারি রান টাইম এরর। তাহলে বলো কয় ধরনের ভুল পাই আমরা? 3 ধরনের ভুল পাই। প্রথম হচ্ছে লজিক্যাল এরর, সিনট্যাক্স এরর এবং কি বলো, রান টাইম এরর। লজিক্যাল এরর মানে হচ্ছে, যেমন মনে করো আমরা অনেক সময় তোমাকে বললো বা তোমাকে বলা হলো তুমি কোন একটা সংখ্যার থেকে কোন একটা সংখ্যা ছোট বা বড় লেখো। এখন তুমি বড় ছোট চিহ্নের মধ্যে প্যাচ খাইছো, মনে করো গ্রেটার দেন এর জায়গায় তুমি লেস দেন লিখছো, লেস দেন এর জায়গায় গ্রেটার দেন লিখছো। বুঝছো? এরকম করে উল্টা পাল্টা হয় না অনেক সময়? মনে করো বলছি লেস দেন, তুমি লিখছো গ্রেটার দেন, আবার বলছি গ্রেটার দেন, তুমি লিখছো লেস দেন। তো এই ধরনের মানে এই ধরনের ভুল যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো লজিক্যাল এরর। যোগের জায়গায় তুমি দিছো বিয়োগ, বিয়োগের জায়গায় তুমি দিছো গুণ বা ভাগ, এরকম টাইপের যদি ভুল হয় তাহলে সেটাকে আমরা বলবো লজিক্যাল এরর। সিনট্যাক্স এরর মানে ব্যাকরণগত ভুল। ব্যাকরণগত ভুল মানে আমরা যখন দ্বিতীয় অংশে যাব, নিশ্চয়ই সি প্রোগ্রাম লেখারও তো একটা ফরমেশন বা ফরম্যাট আছে, তাই না? এখন মনে করো তুমি যেখানে সেমিকোলন দেয়া লাগবে সেখানে সেমিকোলন দাও নাই, বড় হাতের ছোট হাতের একসাথে রিমিক্স করে লিখছো। তো এই ধরনের ঝামেলাগুলো যখন হবে তোমার সাথে ঘটবে তখন তুমি মনে রাখবা, তাহলে সেটাকে আমরা কি বলবো, সিনট্যাক্স এরর বলবো। কি বলবো বলো, সিনট্যাক্স এরর। মানে হচ্ছে আমি আবারও বলছি, সিনট্যাক্স এরর মানে হচ্ছে যদি ব্যাকরণগত কোনো ভুল হয়, তুমি কোনো সেমিকোলন দিতে ভুলে গেছো, কোন একটা ফাংশন কল করতে ভুলে গেছো, সেটা তুমি সঠিকভাবে দাও নাই, এরকম কোনো হয়তো ফার্স্ট ব্র্যাকেট হবে তুমি থার্ড ব্র্যাকেট দিছো, এই ধরনের যদি কোনো ভুল হয় তাহলে সেটাকে আমরা কি বলবো বলো, সেটাকে আমরা বলবো সিনট্যাক্স এরর। রান টাইম এরর, রান টাইম এরর মানে হচ্ছে একটা প্রোগ্রাম রচনা করার পর প্রোগ্রামটাকে যখন ওপেন করলা বা চালু করলা, সে চালু করার সময় তোমার যদি কোনো প্রকার ঝামেলা হয়, প্রোগ্রাম রান হতে কোনো প্রকার ঝামেলা হয়, সেটাকে আমরা বলবো রান টাইম এরর অথবা এক্সিকিউশন এরর। এক্সিকিউশন এরর অথবা রান টাইম এরর বলবো। বোঝা গেছে বিষয়টা? তো এই 3 ধরনের ভুলই সাধারণত আমরা দেখে থাকি আমাদের ইসের মধ্যে। তাহলে যেটা আমরা বলছিলাম, প্রোগ্রাম ডকুমেন্টেশনের অংশ বলতে গিয়ে কিন্তু আমাদের এতটুকু অংশ চলে আসলো। বইয়ের মধ্যেও তোমরা এই জিনিসগুলো পাবা। এর পরের স্টেপের নাম হচ্ছে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। এটা কেমনে বলি, কেমনে মনে রাখবো? দেখো ডকুমেন্টেশন অংশ তোমার কি করছি, তোমার মনে করো পরীক্ষার খাতা তুমি আমাকে জমা দিছো, জমা দেওয়ার পর আমি তোমার খাতা চেক টেক করে দিলাম, চেক টেক করে দেওয়ার পর আমি কি করলাম বলো, চেক করার পর আমি তোমার সামনে যখন খাতাটা দিলাম তুমি দেখলাম মনে করো 30-এ তুমি পাইছো 10। সাধারণত আমাদের সময় যে ঘটনাগুলো ঘটতো,
আমাদের সময় আমরা যখন স্কুলে পড়তাম তখন তো তোমরা জানো যে প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, তৃতীয় সাময়িক পরীক্ষা ছিল। তখনকার সময় আমাদের প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, এগুলো যে পরীক্ষাই বলি না কেন, হ্যাঁ, প্রত্যেক পরীক্ষার পরে কিন্তু বাসায় তোমার পরীক্ষার খাতাগুলো দিয়ে দিত। কিসের জন্য দিত? গার্ডিয়ানের অটোগ্রাফ নিয়ে আসার জন্য। সাধারণত আমরা যারা দুষ্ট প্রকৃতির বাচ্চা কাচ্চা আছি তারা কিন্তু সাধারণত কখনোই গার্ডিয়ানের অটোগ্রাফ নিতাম না, হয়তো নিজে অটোগ্রাফ দিয়ে দিতাম। বিষয়টা তো এমনই ছিল, তাই না? তোমরা যারা ভালো তারা করো না, যদিও আমরা দুষ্ট প্রকৃতির ছিলাম, আমরা এই কাজগুলো করতাম। জানি না তোমরা করছো কিনা। এখন নিজের অটোগ্রাফ মানে বাবা মার অটোগ্রাফ নিজে দিয়ে সুন্দর করে জমা দিয়ে দিতাম, তাও জমা দিতাম না। দেখো মনে করো পরীক্ষা দেওয়ার পর আমি 3টা বিষয়ে মনে করো খারাপ করলাম। সাধারণত আমি যেটা করতাম, মনে করো 3টা বিষয়ে খারাপ করছি, মনে করো জাস্ট 3টা বিষয়ে খারাপ করলে আমি কি করতাম জানো? যে 3টা বিষয়ে খারাপ করছি না, ওই 3টা খাতা আমি রেখে দিতাম। কারণ স্কুলে কিন্তু অটোগ্রাফ দিয়ে আবার জমা দিয়ে দিতে হইতো সেলাই টেলাই করে। 3টা খাতা রেখে দিতাম না? 3টা খাতা রেখে দিলে কিন্তু বান্ডিল একটু কম কম লাগবে। 3টা খাতা তো রেখে দিতাম। কেন রাখতাম জানো? যে পরবর্তীতে ইন্সপায়ার নেওয়ার জন্য, যে না একটু ভালো করে পড়াশোনা করা দরকার আসলে। তো এটা চিন্তা করার জন্য মূলত হচ্ছে খাতাটাকে দিতাম। তো আমি বিষয়টাকে এভাবে বলি যে মূলত আমরা কি করতাম, রক্ষণাবেক্ষণ করে রাখতাম। যে হয়তো মনে করো ভবিষ্যৎ প্রজন্ম, যে আমার বাচ্চা কাচ্চা বা আমার নাতি পুতি ছাতি, তাদেরকে দেখানোর জন্য মূলত আমরা কি করি বলো, যে এই মানে ওইটাকে রক্ষণাবেক্ষণ করে রাখি। তো বিষয়টা যদি তুমি এভাবে মনে রাখো তাহলে তোমার জন্য এটা ইজি মনে থাকবে। তাহলে বলো লাস্টের স্টেপের নাম কি? বলো প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। আশা করি দেখো এখন তোমার ফার্স্ট টু লাস্ট যেটা বলছি, দেখো অটোমেটিক এটা তোমার সামনে চোখের সামনে ভাসতেছে। আমি এটা গায়েব করে দিচ্ছি, ঠিক আছে? মনে করো এই পেজে আছি আমরা। এখন দেখো তুমি, তোমাকে জিজ্ঞেস করলে তুমি পারবা, ঠিক আছে? দেখো প্রথম স্টেপের নাম কি বলছিলাম বলো? তুমি নিজেই বলতে পারবা, চোখের সামনে তোমার ভাসবে। বলো প্রথম স্টেপের নাম কি? বলো সমস্যা নির্দিষ্টকরণ। দেখো সমস্যা নির্দিষ্টকরণ করার পর আমি এটাকে অ্যানালাইসিস করছিলাম, অ্যানালাইসিস করার পর প্রোগ্রাম ডিজাইন করে দিছিলাম। প্রোগ্রাম ডিজাইনের পর তোমাকে পড়ানো শুরু করছি, মানে তোমার উন্নয়ন হয়েছে। উন্নয়ন হওয়ার পর তোমার আসলে হয়েছে কিনা, তুমি পারতেছো কিনা সেটা বাস্তবায়ন করে দেখলাম। বাস্তবায়নের পরের ঘটনা কি ঘটছে বলো? বাস্তবায়নের পরে আমরা দেখলাম ডকুমেন্টেশন, মানে তোমার খাতা চেক টেক করে দিলাম। ডকুমেন্টেশনের পর মনে করো তুমি ভালো করলা বা খারাপ করলা, যেটাই করলে না কেন, মনে করো খারাপ করলা, তাহলে তুমি সেটা কি ভবিষ্যৎ প্রজন্মকে দেখানোর জন্য যে যে দেখ তোর বাপ বা তোর মা দেখ ভবিষ্যতে বা আগে আগে কিন্তু অতীতে এরকম রেজাল্ট করছে বা এরকম টাইপের। তো মনে করো তুমি ভবিষ্যৎ প্রজন্মকে দেখানোর জন্য রক্ষণাবেক্ষণ করে রাখতে চাও, তাহলে লাস্ট স্টেপের নাম হচ্ছে কি বলো? রক্ষণাবেক্ষণ। আশা করি তোমরা এই স্টেপটা পুরোপুরি বুঝে ফেলেছো। এখন যদি তোমাকে জিজ্ঞেস করি উন্নয়নের আগের অংশের নাম কি, আমরা পারবো। উন্নয়নের পরের অংশের নাম কি? ডকুমেন্টেশনের আগের অংশের নাম কি? পরের অংশের নাম কি? এই জিনিসগুলো আমাদের জন্য একেবারে ইজি হবে। ক্লাস কি পড়তে হবে? আচ্ছা স্যার। হ্যাঁ আচ্ছা, না আজকে থিওরি অংশ আলোচনা করলাম, ম্যাথটা তাহলে আজকে ধরলাম না। আচ্ছা ঠিক আছে। তো আমরা আজকে তোমাদের সি প্রোগ্রামিং এর প্রথম অংশটা নিয়ে আলোচনা করলাম, যেটা সাধারণত থিওরি অংশে থাকে। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা অ্যালগরিদম ফ্লোচার্ট নিয়ে আলোচনা শুরু করব। অ্যালগরিদম ফ্লোচার্ট গুলো আমরা শুরু থেকেই কিভাবে করতে হয় সে বিষয়গুলো দেখাই দিব। তোমরা অ্যালগরিদম ফ্লোচার্টের পরে আমরা ইনশাল্লাহ সি প্রোগ্রামিং এ ঢুকে যাব। সি প্রোগ্রামিং এর জন্য তোমরা রেডি থাকো। আমরা আগামী ক্লাস কিন্তু আরো গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকে তো থিওরি নিয়ে আলোচনা করলাম, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা অ্যালগরিদম ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব। তোমরা পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকো। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে সুন্দর করে ফার্স্ট ক্লাস আমরা শেষ করব এবং তোমরা ক্লাসগুলো উপভোগ করবে। এবং আমাদের আজকে পরবর্তীতে আরো একটা ক্লাস আছে, সেই ক্লাসটা তোমরা এখন উপভোগ করো। এবং তোমাদের এই যে আমাদের ক্লাসগুলো যদি ফলপ্রসূ মনে হয় তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদেরকে মেনশন দিতে ভুলবে না এবং ব্ল্যাকবোর্ডের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।